নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আর ভালো থাকাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে বন্ধুরা এই জন্যই বললাম, কারণ আজকে যে ক্লাসটা করব সেটা হলো বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 8B। ঠিক আছে, এই কোর্স 8Bর মার্ক 2 এর কতগুলি প্রশ্ন আমি দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ 10টি প্রশ্ন আমি বাছাই করে নিয়েছি। এই 10টি প্রশ্ন থেকে আমাদের পরীক্ষায় কিছু না কিছু এসে যাবে, এই আশাকে সামনে রেখেই আমি আজকের ক্লাসটা শুরু করছি। তো তোমাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর যাদের ভালো লাগবে না তারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কারণ তোমাদের পাশাপাশি আমারও একটু অভিজ্ঞতা হয়ে যাবে সেই সম্পর্কে, তাই আমি আজকের ক্লাসটা তোমাদের সামনে উপস্থাপন করছি। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই মনে কিছু নেবে না। তো আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হলো, পাঠ্যক্রম বা পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লিখো। পাঠ্যক্রম বা পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লিখো, অর্থাৎ বিটুইন ক্যারিকুলাম অ্যান্ড সিলেবাস। বিটুইন ক্যারিকুলাম অ্যান্ড সিলেবাস। তো আমাদের প্রথমে প্রশ্ন জাগে, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য লিখো। আর এই পাঠ্যক্রম কি, এই বিষয়টাই তো আমি জানি না। অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেব যে পাঠ্যক্রম কি না। পাঠ্যক্রম বলতে বিশিষ্ট শিক্ষাবিদ পেনি বলেছেন, curriculum consists of all the situation that the school may select and consciously organize for the purpose of developing personality of its pupil and making behavior change in them। অর্থাৎ পাঠ্যক্রম বলতে বোঝায় শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের জন্য শিক্ষালয়ে যে সকল কর্মসূচি নির্বাচন করা হয় এবং সচেতনভাবে পরিচালনা করা হয় তাদের সমবায় হলো পাঠ্যক্রম। অর্থাৎ আমি আবার একবার বলে দিচ্ছি যে শিক্ষার্থীদের ব্যক্তিসত্তা বিকাশের জন্য শিক্ষালয়ে যে সকল কর্মসূচি, মানে নিজের ব্যক্তিসত্তা বিকাশের জন্য শিক্ষালয়ে যে সকল কর্মসূচি নির্বাচন করা হয় এবং সচেতনভাবে পরিচালনা করা হয় তাদের সমবায়কেই বলা হয় পাঠ্যক্রম। এবার পাঠ্যসূচি কি না, পাঠ্যসূচি হলো পাঠ্যক্রমের অংশবিশেষ। কোনো শ্রেণীতে কোনো নির্দিষ্ট বিষয়ে কি কি বিষয়বস্তু পড়ানো হবে তারই বিস্তারিত বিবরণ বা তালিকা হলো পাঠ্যসূচি। পাঠ্যসূচির পরিধি বা পরিসর শিক্ষণীয় বিষয়বস্তুর উপর সীমাবদ্ধ। এই যে দেখো, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি। তাহলে পাঠ্যক্রম মানে পাঠ্যসূচির বিষয়বস্তু কি, মানে শিক্ষণীয় বিষয়, এবং এটা কি একটা সীমাবদ্ধ থাকে। কিন্তু পাঠ্যক্রমের কোনো সীমাবদ্ধতা থাকে না। যেমন ধরো, শিক্ষার্থীর ব্যক্তিসত্তা বিকাশের জন্য শিক্ষালয়ে যে সকল কর্মসূচি নির্বাচন করা হয়। আর পাঠ্যসূচি হলো কি, পাঠ্যক্রমের এই অংশবিশেষ, শ্রেণীতে কোন নির্দিষ্ট বিষয়টা পড়ানো হবে সেই বিষয়বস্তু পড়ানো হবে তারই একটা বিস্তারিত বিবরণ। এবার আমরা প্রশ্ন আসি, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য। তাহলে যেহেতু পাঠ্যক্রম এবং পাঠ্যসূচি সম্পর্কে আমরা জেনে গেলাম, তাই পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য আমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। যদিও এই প্রশ্নটা 2018-তে এসেছিল। তো পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য হলো, ইংরেজি সিলেবাস শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, অপরদিকে ইংরেজি ক্যারিকুলাম শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে। মানে কি, মানে হলো পাঠ্যক্রম শব্দটা এসেছে লাতিন শব্দ থেকে এবং পাঠ্যসূচি শব্দটা এসেছে কি, পাঠ্যসূচি শব্দটা এসেছে গ্রিক শব্দ থেকে। তারপর হলো, পাঠ্যক্রম হলো একটি সামগ্রিক ধারণা এবং পাঠ্যসূচি হলো এর অংশবিশেষ। তাই বলা যায় পাঠ্যক্রমের তুলনায় পাঠ্যসূচির ধারণা অতি সংকীর্ণ, যে কথাটা আমি আগেও বলেছি। তারপর হলো, শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে থেকে প্রাপ্ত অভিজ্ঞতার সমষ্টি হলো পাঠ্যক্রম। অর্থাৎ পাঠ্যক্রম শ্রেণীকক্ষের ভিতরেও থাকতে পারে, শ্রেণীকক্ষের বাইরেও থাকতে পারে। কিন্তু পাঠ্যসূচি দেখা যাবে যে অপরদিকে পাঠ্যসূচি চর্চা মূলত শ্রেণীকক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকে, মানে একটা সিলেবাস দেওয়া থাকে যে ওই সিলেবাস অনুসারে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এবার যে প্রশ্নটা সেটা হলো, গঠনগত মূল্যায়ন কাকে বলে, এর উদ্দেশ্য লিখো।
না গঠনগত মূল্যায়ন কাকে বলে এবং এর উদ্দেশ্য সম্পর্কে আমি বলছি যে গঠনগত মূল্যায়ন কি না গঠনগত মূল্যায়ন বলতে শিখন প্রক্রিয়ায় পাঠদান চলাকালীন প্রত্যাশা অনুযায়ী শিক্ষার্থীদের অগ্রগতি হচ্ছে কিনা মানে তার চাহিদা অনুসারে তার মানে আমরা যেভাবে পড়াশোনা করছি তার অগ্রগতি হচ্ছে কিনা তার যে মূল্যায়নের সাহায্যে বিচার করা হয় তাকেই গঠনমূলক মূল্যায়ন বলা হয় ঠিক আছে অর্থাৎ শিখন প্রক্রিয়ায় পাঠদান চলাকালীন মানে যখন আমাদের পাঠদান চলে এই প্রত্যাশা অনুযায়ী মানে আমি যে হারে বলছি বা যে হারে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেই হারে অগ্রগতি হচ্ছে কিনা তা যে মূল্যায়নের সাহায্যে বিচার করা হয় তাকে বলা হয় গঠনমূলক মূল্যায়ন এই গঠনমূলক মূল্যায়নের উদ্দেশ্য কি না এই গঠনমূলক মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ফিডব্যাক দেওয়া গ্রেড দেওয়া নয় অর্থাৎ ফিডব্যাক দেওয়া কিন্তু গ্রেড দেওয়া নয় তাছাড়া এর অপর একটি উদ্দেশ্য হলো শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই কি করান মূল্যায়ন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করানো এবার তোমাদের প্রশ্ন যে পাঠ্যক্রম আমরা বুঝেছি ঠিক আছে তার পাঠ্যক্রম এবং পাঠ্যসূচিও বুঝেছি এবার হলো কি এটা যে আমরা এখন পড়লাম গঠনগত মূল্যায়ন কাকে বলে এবং এর উদ্দেশ্য কি এই প্রশ্নটাও 2018-তে এসেছে তাই হয়তো বা এবছর এই প্রশ্নটা খুবই কমন আছে তারপর হলো লুক্কায়িত পাঠ্যক্রম কাকে বলে ঠিক আছে না আমি লুক্কায়িত পাঠ্যক্রম বলতে কি বুঝো বা হোয়াট ইজ দ্য হাইডেন ক্যারিকুলাম হাইডেন মানে লুকানো হোয়াট ইজ দ্য হাইডেন ক্যারিকুলাম অর্থাৎ 1960 খ্রিস্টাব্দে পি জ্যাকসন তার প্রকাশিত গ্রন্থ লাইফ ইজ ক্লাসরুমে প্রথম হাইডেন ক্যারিকুলাম বা লুক্কায়িত পাঠ্যক্রমের উল্লেখ করেন ঠিক আছে কবে 1960 খ্রিস্টাব্দে পি জ্যাকসন তার লাইফ ইজ ক্লাসরুম গ্রন্থে লুক্কায়িত পাঠ্যক্রম বলতে এমন এক পাঠ্যক্রমকে বোঝানো হয় যেখানে শিক্ষার্থী কখনোই সরাসরি লিখিত পাঠ্যক্রমে বা প্রত্যক্ষভাবে শিক্ষা গ্রহণ করে না অথচ সচেষ্টার মাধ্যমে পাঠ্যক্রম বহির্ভূত প্রাসঙ্গিক প্রজ্ঞা অর্জনে লিপ্ত থাকবে ফলে সাধারণভাবে দেখা যায় যে সাধারণভাবে ধরে নেওয়া হয় যে শিক্ষার্থীরা আগে থেকে এগুলির সঙ্গে কোনো না কোনোভাবে পরিচিত থাকে বা পরিচিতি থাকে ঠিক আছে এবার যে প্রশ্নটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি সেটা হলো মূল্যবোধ সংকট বলতে কি বুঝো না মূল্যবোধ সংকট বলতে অর্থাৎ হোয়াট ইজ মিন বাই দ্য ভ্যালুস ক্রাইসিস বলতে মূল্যবোধ সংকট বলতে কি বুঝো সম্পূর্ণ জ্ঞান ভিত্তিক চিন্তন তার অনুষঙ্গ হিসাবে মানুষের চিন্তার ক্ষেত্রে অনিশ্চয়তা আনে জীবনের সমস্যা সমাধানের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে যে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে জ্ঞানমূলক স্থিতাবস্থার অভাব মানুষের মনে এক ধরনের সংকট সৃষ্টি করে চিন্তনের সংকট যাকে বলা হয় তাছাড়া প্রচলিত বিশ্বাসের সঙ্গে আধুনিকতার চাহিদার দ্বন্দ্ব ব্যক্তি জীবনে সংকট ডেকে আনে অর্থাৎ কৃষ্টিমূলক পশ্চাৎপদতা ব্যক্তি জীবনের সংকটের কারণ জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিকে বিভিন্ন সময়ে ওই সংকট দেখা দেয় তবে মনস্তাত্ত্বিক এবং সমাজবিজ্ঞানীরা এই সংকটের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে তার একটি মূল উৎসের কথা বলেন এই উৎসটি হলো মূল্যবোধের সংকট বা বলতে মূল্যবোধের সংকটকে বোঝানো হয়েছে তাহলে বোঝাতে পেরেছি যে মূল্যবোধের সংকট কি এবার যে প্রশ্নটা সেটা হলো পাঠ্যক্রম বিকাশের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি ঠিক আছে হোয়াট আর দ্য বেসিক ক্যারেক্টারিস্টিক্স অফ কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম বিকাশের মৌলিক বৈশিষ্ট্যগুলি হলো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পাঠ্যক্রম বিকাশের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি না পাঠ্যক্রম বিকাশের মৌলিক বৈশিষ্ট্যগুলি হলো সহজ ধারণা সমূহ গঠন তারপর হলো শর্তাদির পরিধি বা প্রাথমিক শর্তাদির চিহ্নিতকরণ তারপর হলো একটি মডেল তাত্ত্বিকভাবে আদর্শ হবে তাছাড়া মডেলটি ব্যবহারিক দিক থেকেও আদর্শ হবে মানে কি আবার বলছি সহজ ধারণা সমূহ গঠন শর্তাদির পরিধি বা প্রাথমিক শর্তাদির চিহ্নিতকরণ আর তৃতীয় হলো যেটা সেটা হলো একটি মডেল তাত্ত্বিকভাবে আদর্শ হবে এবং মডেলটি ব্যবহারিক দিক থেকে ও আদর্শ হতে হবে তারপর হলো আধুনিকীকরণ কাকে বলে
ঠিক আছে, তাহলে আমি পরের প্রশ্ন যেটা সেটা হলো আধুনিকীকরণ কাকে বলে। তাহলে অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করবে যে আধুনিকীকরণ কাকে বলে। না, আধুনিকীকরণ হলো অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত কলা কৌশলের প্রেক্ষিতে পশ্চিমী দেশগুলির সামাজিক রূপান্তর ও পরিবর্তন। তবে প্রাক আধুনিক সমাজের সামগ্রিক পরিবর্তন বা সভ্যতা সংস্কৃতির প্রাচীন ঐতিহ্যকে সম্পূর্ণ বর্জন করার ঘটনা বাস্তবে ঘটে না। অবশ্য অধ্যাপক মূল ব্যাপক অর্থে আধুনিকরণের ধারণাটি ব্যবহার করেছেন। তাহলে তোমরা বুঝতে পারলে। তারপর হলো স্বাধীনতা ও শৃঙ্খলা বলতে কি বোঝায়, এটাও 2018-তে এসেছে। অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন, হোয়াট ডু ইউ মিন বাই ফ্রিডম অ্যান্ড ডিসিপ্লিন, অর্থাৎ স্বাধীনতা ও শৃঙ্খলা বলতে কি বোঝায়। না, স্বাধীনতা ইংরেজি প্রতিশব্দ হলো ফ্রিডম বা সামর্থক শব্দ অর্থ হলো, যার সামর্থক অর্থ হলো লিবারিটি। অর্থাৎ লিবারিটি কথাটি লাতিন শব্দ লিবার থেকে এসেছে। আক্ষরিকভাবে এর অর্থ হলো মুক্ত হওয়া বা মুক্ত থাকা। এর অর্থ গ্রহণ করলে স্বাধীনতা বলতে আপন ইচ্ছামতো কাজ করার অবাধ ক্ষমতা বা অনিয়ন্ত্রিত ক্ষমতাকে বোঝায়। একজনের অবাধ স্বাধীনতা স্বীকার করলে অপরের স্বাধীনতা হস্তক্ষেপ অনিবার্য, কিন্তু সুষ্ঠু সমাজ জীবনযাপনের জন্য এটি কখনোই স্বীকার করা যায় না। তাই অধ্যাপক লেস্কি বলেছেন, স্বাধীনতা বলতে সকল সামাজিক অবস্থার উপর থেকে বাধা নিষেধ অপসারণকেই বোঝায়, যা সভ্য জগতে মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বিধানে অপরিহার্য। ঠিক আছে, তাহলে স্বাধীনতা বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে ধারণা হলো, অর্থাৎ সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য যাতে অন্যের ক্ষতি না হয় সেভাবে নিজের স্বাধীনতাকে অর্জন করাই হলো স্বাধীনতা। তারপর হলো ডিসিপ্লিন। নিচে হলো ইংরেজি ডিসিপ্লিন শব্দটি এসেছে লাতিন শব্দ ডিসিপ্লিন থেকে, যার অর্থ হলো কিছু বিষয় লেখার প্রক্রিয়া। ঠিক আছে, মানে কিছু বিষয়কে লেখার মাধ্যমে যে লেখার প্রক্রিয়াকে বোঝায়। কথাটি শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ শিক্ষার সঙ্গে এই বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। শৃঙ্খলা বলতে আমরা বুঝি আমাদের ভাবনা, চিন্তা, আবেগ প্রভৃতিকে সংযত করা এবং বাধা নিষেধের গণ্ডি মেনে নির্ধারিত কাজকে সুসম্পন্ন করা। শিক্ষাবিদ পার্সিনান বলেছেন, আচরণগত বিশৃঙ্খলা দূর করার জন্য ব্যক্তির মধ্যে আত্মনিয়ন্ত্রণের যে স্পৃহা জাগ্রত হয় তাই হলো শৃঙ্খলা। কথাটা আমি আবার একবার বলছি। শিক্ষাবিদ পার্সিনান বলেছেন, আচরণগত বিশৃঙ্খলা দূর করার জন্য ব্যক্তির মধ্যে আত্মনিয়ন্ত্রণের যে স্পৃহা জাগ্রত হয় তাই হলো শৃঙ্খলা। এক কথায় শৃঙ্খলা বলতে বোঝায় এমন কতগুলি পরিবেশের সৃষ্টি করা যাতে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ ও বিদ্যালয়ে সুষ্ঠু পরিচালন করতে সক্ষম ও সার্থক হয়। ঠিক আছে, এবার লাস্ট যে প্রশ্নটা সেটা হলো ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি বলতে কি বুঝো। ব্যক্তিগত অর্থাৎ বিএড কোর্স 8B এর যে মার্ক 2 কমন প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলির মধ্যে লাস্ট প্রশ্ন হলো কি, ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি বলতে কি বুঝো বা ব্যক্তিগত তথ্যাবলী কি, অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই কেস হিস্টোরি বা হোয়াট ইজ কেস হিস্টোরি। যে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে তার ব্যক্তিগত তথ্যাবলী পর্যবেক্ষণলব্ধ তথ্যাবলী ও আদর্শ সাহিত্য অভিক্ষার ফলাফল ইত্যাদি সাহায্য গ্রহণ করতে হয়। সাধারণত যে পদ্ধতি অবলম্বন করে এই তথ্যাদি গ্রহণ করা হয় তাকেই ব্যক্তিগত তথ্যাবলী বা ব্যক্তিগত ইতিহাস পদ্ধতি বলা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর জন্য গত তথ্য সংগ্রহ করা তার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে জরুরি উপাদান। ঠিক আছে, মানে কোনো একজনের প্রতি যদি আমরা একটা তথ্য গ্রহণ করতে চাই তার বিষয়ে আমাদেরকে কি করতে হবে, জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে তার ব্যক্তিগত তথ্যাবলী মানে তার যে ব্যক্তিগত বিষয়গুলি আছে সেই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ব্যক্তিগত তথ্যাবলী এবং আদর্শ সাহিত্য অভিক্ষার ফলাফল
ইত্যাদি সাহায্য গ্রহণ করতে হয়। তাছাড়া সাধারণত যে পদ্ধতি অবলম্বন করে এই তত্ত্বগুলিকে সংগ্রহ করা হয়, মানে আমরা যে পদ্ধতির সাহায্যে এই তত্ত্বগুলিকে সংগ্রহ করব তাকেই ব্যক্তিগত তত্ত্বাবলী বা ব্যক্তিগত ইতিহাস বলা হয়। তাহলে আমি এই 10টা প্রশ্ন করলাম এবং এই 10টা প্রশ্নের সঠিক ধারণা সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম বা নিজেও বুঝবার চেষ্টা করলাম। ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।